একটা প্রশ্ন দেখলাম যে ৭-৮ টা প্রশ্ন উনি আমার হাতে দিয়েছিলেন। তো একটা প্রশ্ন দিয়েছেন যে, আপনাদের যারা বিরোধিতা করে তাদের নিয়ে আপনাদের অনুভূতি কি? তো আমার অ্যান্সার হলো অনেক কিউট অনুভূতি। কারণ হলো যে আসলে এটা অনেক ভালো লাগা যে এরকম যারা আমাদের বিরোধিতা করে তারা যে এরকম বিরোধিতা করে এটা আমাদের খুবই ভালো লাগে। আমরা যখন বড়, বড় নবীনবরণ করি, মাদকের বিরুদ্ধে আমরা যখন সকালবেলা দৌড় কম্পিটিশনের আয়োজন করি, আমরা যখন সায়েন্স ফেস্ট করি, আমরা যখন মেধাবীদের সংবর্ধনা দিই, আমরা যখন এ প্লাস সংবর্ধনা করি, আমরা যখন আরও নানা জায়গায় কন্ট্রিবিউশন করার চেষ্টা করি, তখন তারা আমাদের বিরুদ্ধে একটি কথাই বলে যে আমরা হলাম গুপ্ত। তো এটা কিউট না? আমরা একটা প্রোগ্রাম করতেছি, আমরা তাদেরকেও বলেছি বিভিন্ন টক শোতে যখন একসাথে যাই, ভাই আপনারাও একটু করেন। নবীনদের জন্য আপনারাও কিছু প্রোগ্রাম করেন। আমরা তো কিছু ভালো, ভালো শিক্ষকদেরকে নিয়ে আসি। আপনারাও নিয়ে আসেন। তাহলে যেটা হবে অ্যা ছাত্ররা উপকৃত হবে আল্টিমেটলি। আপনাদের গাইডেন্সটাও পাবে। সবার গাইডেন্সটা মিলে ছাত্ররা সিদ্ধান্ত দিবে যে আমাদের আসলে কিভাবে কি করা যায়। তো না, তারা এটা করবে না। তাদের একটাই বক্তব্য, আমরা হলাম গুপ্ত। তো এটা কিউট না অনেক? তো এটাই হলো আমাদের তাদের বিরুদ্ধে বলতে পারেন যে আমাদের একটা অনুভূতি। তো আলহামদুলিল্লাহ আমরা আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে আমি বিশ্বাস করি যে অন্তত আমাদের কিছু দেয়ার চিন্তা সবসময় ছিল ছাত্রদেরকে। তো এই জায়গা থেকেই আপনাদের অনেকগুলো প্রশ্ন একাডেমিক লাইফে কিভাবে কি করবেন? একজন প্রশ্ন করেছিল যে, "ভাইয়া আমার তো রেজাল্ট খারাপ যদি হয় তাহলে আমি কি করব?" তো আমার ১ম বক্তব্য হলো এটাতে স্যার অ্যান্সার দিছেন, "রেজাল্ট খারাপ হলেও সমস্যা নাই, অনেক ভালো কিছু করা যাবে।" কিন্তু সত্যি কথা হলো ফার্স্ট ইয়ারে এটা চিন্তাই করা যাবে না যে আমার রেজাল্ট খারাপ হবে। ফার্স্ট ইয়ারে চিন্তা করতে হবে আমার রেজাল্ট অবশ্যই, অবশ্যই ভালো হবে। যে করেই হোক আমি 4 এ 4 নিয়ে আসবো। ফার্স্ট ইয়ারে আমি মনে করি যে এটাই টার্গেট হওয়া উচিত। রেজাল্ট আহামরি কোনো কিছু না। জাস্ট একটা বছর গেলেই আপনারা বুঝতে পারবেন যে পড়ালেখা সহ অন্যান্য জায়গাগুলো মানে কত জায়গা। জাস্ট একটু পড়াশোনা করলে হয়। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানে বেশ কয়েকজন ভাই শহীদ হয়েছেন। তার মধ্যে রিফাত হোসেন ভাই এবং সজীব হোসেন ভাই। আমি দুজনকে স্মরণ করছি, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা নতুন ক্যাম্পাসের পরিবেশ পেয়েছি। যে ক্যাম্পাসগুলোতে গেস্ট রুম, গণরুম ছিল, যে ক্যাম্পাসগুলো নির্যাতনের টর্চার সেল বিদ্যমান ছিল। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটেই একজন আমাদের হিন্দু ভাই বিশ্বজিৎকে দিনে দুপুরে সরাসরি মেরে তাকে হত্যা করা হয়েছিল। বলা হয়েছিল যে, "বিশ্বজিৎ তুই শিবির করিস।" ঠিক আছে? এটাই ছিল তার অপরাধ। এরকম একটি আ জায়গায় আমরা ছিলাম। শহীদ রিফাত হোসেন এবং শহীদ আ আ সজীব হোসেন এরকম ভাইদের জীবনের বিনিময়ে শহীদ সাজিদ আ এরকম ভাইদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা গল্প বলেই শেষ করব। ১ম কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় একটা চমৎকার জায়গা। এখান থেকে অনেক কিছু নেয়া যায়। আমরা একটা এক্সাম্পল দিয়ে থাকি। এক্সাম্পলটা হলো এরকম যে, তোমরা ইন্টারমিডিয়েট শেষ করে সবাই এসেছো। বিশ্ববিদ্যালয় হলো একটা ফুলের মতো। একটা ফুলে যেটা হয়, অনেকেই এসে ফুলের উপরে বসে। একটা মৌমাছি যখন ফুলের উপরে বসে, তখন সে ফুল থেকে মধু সংগ্রহ করে। ফুল থেকে ভালো জিনিসটা সে নেয়। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে এরকম। আবার যখন একটা ফুলে প্রজাপতি বসে, তখন সে কিছুই নেয় না, সে একটা অ্যাক্টিভিটিস করে। আমরা এটা জানি যারা সায়েন্সে পড়াশোনা করেছি। সে কিছু অ্যাক্টিভিটিস করে সেখানে। সে মধুও নেয় না, অন্য কিছুও নেয় না সে। আবার একই রকম ফুলে একটা ভোমরাও বসে। ভোমরা যখন বসে তখন সে যেটা করে, সেটা হচ্ছে একটা ফুল থেকে সে বিষটা নিয়ে নেয়। বিশ্ববিদ্যালয় হচ্ছে এরকম একটা জায়গা। তুমি চাইলে এখান থেকে মধু নিতে পারো, অথবা তুমি এখান থেকে এসেছো, যেভাবে এসেছো সেভাবে তুমি বিদায় নিতে পারো। অথবা এরকম হতে পারে তুমি বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে খারাপ বিষয়গুলো সংগ্রহ করতে পারো। কারণ এই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সুযোগ তোমার আছে। তুমি একটি অবাধ স্বাধীনতা পাবা, তোমার যা ইচ্ছা তাই করার সুযোগ আছে। এই সুযোগে অসংখ্য শিক্ষার্থীরা গা ভাসিয়ে দেয়। তারা তাদের ভবিষ্যৎকে নষ্ট করে, তাদের জীবনকে নষ্ট করে ফেলে। তো এখন তোমার সিদ্ধান্ত এটা যে তুমি আসলে কি নিতে চাও। এখানে এত, এত রিসোর্স আছে। তুমি যদি মধু সংগ্রহকারী হও তাহলে তুমি সব ভালো, ভালো বিষয়গুলো নিবা। অথবা তুমি প্রজাপতির রোলও প্লে করতে পারো। আসলা, চলে গেলা। তোমার মধ্যেও কোনো পরিবর্তন হলো না, বিশ্ববিদ্যালয়েরও কোনো পরিবর্তন হলো না। অথবা তুমি ভোমরার মতো হতে পারো।
যে এখান থেকে তুমি খারাপ বিষয়গুলো নিবা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হয়, ভালো কিছু পাইতে গেলে তোমার সৎ সঙ্গ এটা খুবই গুরুত্বপূর্ণ। যে তুমি কাদের সাথে মিশতেছো, অথবা তুমি যাদের সাথে মিশতেছো তাদের কি পজিটিভ মেন্টালিটি নাকি নেগেটিভ মেন্টালিটি। শেখ সাদির একটা বিখ্যাত কবিতা আছে, সে কবিতাটাতে শেখ সাদি বলতেছে যে গন্ধমধুর কর্দম মোরে একদ দিলেন বন্ধু, ছিলাম যখন নাইতে, কহিলাম তারে কস্তুরী কিবা কি তুমি, সুবাসে তোমার পাগলি এমন তাইতে, কহিল সে মোরে কস্তুরী আমি নই, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে সুবাস ফুলেতে কি এত পাইতে। শেখ সাদি বলতেছে যে হঠাৎ করে উনি একদিন গোসলে গিয়েছেন, গোসল করে তার বন্ধু তাকে একটা কাদা দিয়েছে। তো উনি দেখছেন যে কাদা থেকে অনেক ঘ্রাণ আসতেছে। তো শেখ সাদি কাদাকে বলছে যে কি ব্যাপার, কাদার মধ্যে এত ভালো গুণ কিভাবে আসলো। তো কাদা তাকে জবাব দিচ্ছিল যে আহ, আমি আসলে আমি আসলে তেমন কিছু না, আমি একজন সাধারণ কাদাই অথবা সাধারণ মাটি, কিন্তু আমার একটা সুবিধা হয়েছে যে আমি ফুলের সাথে বেশ কিছুদিন ছিলাম, যার ফলে ফুলের যে সুঘ্রাণ আছে এটা আমার কাছে এসেছে, এবং এখান থেকে তুমি এরকম সুঘ্রাণ পাচ্ছ। তো ইসলামী ছাত্র শিবির এটা বিশ্বাস করে যে তোমরা আহ, যারা যে অবস্থায় আছো তোমাদের বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী ছাত্র শিবিরের অনেকগুলো সফলতার মধ্যে একটা সফলতা হচ্ছে এটাই, ইসলামী ছাত্র শিবির একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকগুলো ভালো মানুষের একসাথে মিলন ঘটেছে, অনেকগুলো ভালো মানুষ একসাথে থাকে, তারা ভালো কিছু করার চেষ্টা করে। অন্যদের জন্য যেটা করা খুবই সহজ, ইসলামী ছাত্র শিবিরের জন্য সেটা করা অনেক কঠিন। তো যার ফলে দেখা যায় যে এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। আমি তোমাদেরকে বলবো যে তোমাদের অনেকেই শিবিরের সাথে থাকবা, অথবা অনেকে থাকবা না, কিন্তু তোমরা বন্ধু নির্বাচনের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা, সচেতন থাকবা। আমি তোমাদেরকে বিশেষভাবে তোমাদেরকে আহ্বান জানাবো যে তোমরা ছোট ছোট চেষ্টাগুলো তোমাদের অব্যাহত রাখবা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিলাম, প্রথম দিন আমাদের ক্লাসে একজন স্যার, উনি অনেক জনপ্রিয় টিচার ছিলেন, তার হাত ধরে অসংখ্য শিক্ষক এবং বাংলাদেশে বড় বড় জায়গায় গিয়েছে এরকম। তো উনি এসে প্রথম দিন বলেছেন যে উনি ইন্ট্রোডাকশন, যে প্রত্যেকটা সাবজেক্টের তোমরা যারা ম্যানেজমেন্টে পড়ো, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট থাকে, যে যে সাবজেক্টে পড়ো, এটা উনি পড়াতেন। তো উনি বলছেন যে তোমরা সবাই প্রতিদিন 5টা করে শব্দ মুখস্থ করবে ইংরেজি। আমাদের কাছে প্রথম দিন এটা খুবই লাগছিল যে মাত্র 5টা, আমি তো চাইলে আরো বেশি করতে পারি, কিন্তু স্যার বলছে না, এটা তোমাকে রেগুলার করতে হবে। তো এখন আমি বুঝি যে স্যার আসলে কি জন্য এই পরামর্শটা দিয়েছিলেন। তো এই জন্য তোমাদের ছোট ছোট চেষ্টাটা খুবই গুরুত্বপূর্ণ। সময়ের ব্যাপারে আমাদের সচেতনতা খুব বেশি জরুরি। আমরা যখন আমাদের জীবন শেষ হয়ে যাবে, জীবন শেষ হওয়ার পরে তোমরা দেখবা যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার বলতেছেন, ঠিক আছে, বারবার বলছেন যে যারা পৃথিবী শেষ করে চলে গিয়েছে, একটা ধরনের মানুষ যারা খুবই মর্যাদাবান হবে, যারা শহীদ হবে, তারাও একটা জিনিসই বলবে, ইস, আবার যদি পৃথিবীতে ফিরে যাইতাম, সময়টা একটু কাজে লাগাতে পারতাম বিভিন্নভাবে, আমি যদি আমার অ্যাক্টিভিটিসগুলো আবারও করতে পারতাম। মানুষ সময়টা আসলে চায়। পৃথিবীতে আল্লাহ তাআলা একটা নিয়ামত আমাদের সবাইকে সমান সমান দিয়েছেন, সেটা হচ্ছে সময়। বিল গেটসের জন্য যা আছে অথবা এলন মাস্কের জন্য যা আছে, আপনার আমার জন্য ঠিক একই রকম সময়টা আছে। তো এই জন্য আমি সময়ের ব্যাপারে তোমাদেরকে একটু সচেতন করার জন্য আহ্বান জানাবো, সচেতন থাকা। দেখবা যে তোমার হুট করে তোমার প্রথম সেমিস্টার পরীক্ষা চলে আসবে। বিশ্ববিদ্যালয়ের জীবনটা খুবই তাড়াতাড়ি, 4 বছর যে কিভাবে চলে যায়, খুবই ফাস্ট যায়। এজন্য তোমাদেরকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাবো। তোমরা সবাই বিজনেস স্টাডিজের শিক্ষার্থী, এজন্য তোমাদের জন্য খুব বেশি জরুরি যে মনে করার কারণ নাই যে আমি শুধু বিজনেসেই শিখবো। পৃথিবীটা এমন জায়গায় যাচ্ছে, বিজনেসের সাথে টেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য টেকনোলজির ব্যাপারে তোমরা সচেতন হবা। এআই থেকে শুরু করে বিভিন্ন টুলস ব্যবহার করা, বিজনেসের সাথে রিলেটেড বিষয়গুলোর সাথে টেকনোলজির অ্যাফিলিয়েশনটা কিভাবে হইতে পারে, এই জায়গায় তোমরা আশা করি তোমাদের চেষ্টা অব্যাহত রাখবা। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শির দ্বারা উঁচু করে রাখতে হবে। আমরা একটা প্রজন্ম আমরা পার করে আসছি, আমাদেরকে কুজা করে রাখা হয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্টরুম গণরুম ছিল, বলা হয়তো যে গেস্টরুম গণরুম ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে পারবে না। যার ফলে আমাদের আমাদের যে ব্যক্তিত্ব থাকতো, এটা প্রথম দিনে অথবা প্রথম মাসে অথবা প্রথম বছরে আমাদের ব্যক্তিত্বটাকে ভেঙে চুরমার করে দেওয়া হতো।
আমরা জি হুজুর টাইপের একটা প্রজন্ম ছিলাম। কিন্তু জুলাই বিপ্লব আমাদেরকে নতুন এক আশা জাগিয়েছে। জুলাই বিপ্লবের আগে থেকেও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবরার ফাহাদ দেশের জন্য কথা বলার কারণে তাকে শহীদ হতে হলো। সে দেশের পক্ষে স্ট্যাটাস দিল যে বাংলাদেশ ফারাক্কার ন্যায্য হিস্সা পাচ্ছে না, বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে, এগুলো নিয়ে সে স্ট্যাটাস দিয়েছে, কিন্তু তাকে শহীদ করা হয়েছে। জুলাই বিপ্লবে আমরা দেখলাম শহীদ আবু সাইদকে দেখলাম, শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছিল। সবাইকে যখন সরাই দেওয়া হয়েছে, আবু সাইদ সরে নাই, গুলির মুখেও সে দাঁড়িয়েছিল। আমাদেরকে নতুন এক বাংলাদেশের উপহার দিয়েছিল এই শির দ্বারা উঁচু করা একজন যুবক। আমাদের আরেকজন শহীদ শরীফ ওসমান হাদি, যিনি আমাদেরকে নতুনভাবে শিখাইলেন যে কোনো আধিপত্যবাদী শক্তির আধিপত্যবাদকে পরোয়া করা যাবে না। বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির তাবেদার হবে না ইনশাআল্লাহ। শহীদ শরীফ ওসমান হাদি আমাদেরকে সেটাই শিখিয়ে গিয়েছেন। উনি জানতেন ওনাকে যে কোনো সময় মেরে ফেলা হইতে পারে। প্রত্যেকটা বক্তব্য উনি মৃত্যুর কথা বলতেন, যে আমি মৃত্যুকে ভয় পাই না, আমি যে কোনো সময় মারা যেতে পারি। কিন্তু উনি দেখায় গেলেন যে বাংলাদেশের মানুষের পক্ষে কিভাবে কথা বলতে হয়, কিভাবে শক্তিশালী ভয়েস হিসাবে টিকে থাকতে হয়, কিভাবে একটা মানুষ অনেক ডিফারেন্স তৈরি করতে পারে, কিভাবে একটা মানুষ আম জনতার মুখের ভাষা তার কথার মধ্য দিয়ে বলতে পারে। শহীদ শরীফ ওসমান হাদি শির দ্বারা উঁচু করে আমাদেরকে সেটাই শিখালেন। তো আমরা এটা বিশ্বাস করি যে আমরা যে এই যে শির উঁচু করেছি, আমাদের শির আর কেউ ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। আমি ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট আছো, তোমাদের কাছে আমি প্রত্যাশা রাখি। অনেকেই আমাদেরকে তাদের ফ্রেমে বন্দি করে ফেলতে চায়, অনেকে আমাদেরকে তারা যেভাবে বলে সেভাবে আমরা চলবে এটা তারা নিশ্চিত করতে চায়। কিন্তু আমি তোমাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমাদেরকে শির দ্বারা উঁচু করে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা এখন এমন একটা জগতে বাস করছি, গ্লোবাল ওয়ার্ল্ডে বাস করছি। একটা বিখ্যাত স্লোগান আছে, স্টে লোকালি থিঙ্ক গ্লোবালি। মেবি আমরা বাংলাদেশে আছি, আমাদের চিন্তা চেতনা পুরো বিশ্ব নিয়ে যাতে থাকে, আমাদের থিঙ্কিং যাতে এরকম থাকে যে পৃথিবীর কোথায় কি হচ্ছে, কোন প্রযুক্তি আসতেছে, আমরা কিভাবে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি বিশ্বাস করি যে তোমরা সেই চেষ্টাগুলো করবা। আমাদের অনেকের অনেক ধরনের ব্যারিয়ার থাকতে পারে, তোমরা অনেক বেশি সৌভাগ্যবান। বাংলাদেশে তোমাদের সাথে প্রায় এসএসসি পরীক্ষা দিয়েছিল প্রায় বলা যায় যে 20 লাখ। এইচএসসি পরীক্ষা এটা আরো কমে গিয়েছে, 12 থেকে 14 লাখ ছিল। ঠিক আছে, এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় এখানেও সংখ্যাটা আরো অনেক কমে গেল। মাত্র 60 থেকে 70 হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। আর অধিকাংশই আসলে এই সুযোগগুলো পাচ্ছে না, তাদেরকে বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যাইতে হচ্ছে। কারো কারো পড়াশোনা শেষ হয়ে যাবে। তোমরা অনেক সৌভাগ্যবান, তোমরা এই সুযোগটা পেয়েছো যে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছো। তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, এই বিশ্ববিদ্যালয়ে তোমার একটা বড় অংশ তোমার জনগণের ট্যাক্সের টাকায় আমাদের আসলে পড়াশোনা করতে হয়। সরকারের অনেকগুলো জায়গায় সরকার চাইলে ভর্তুকি দিতে পারতো, সেখানে খরচ করতে পারতো কৃষকের জন্য, প্রান্তিক মানুষের জন্য, রিক্সাওয়ালার জন্য। তো বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে বাজেট হয়, এই বাজেটে অধিকাংশ মানুষের এখানে ভ্যাট নিয়ে মূলত সরকারের রাজস্ব ইনকামের একটা বড় অংশ। এবং এই ভ্যাটটা একজন রিক্সাওয়ালা দেয়, একজন গরিব মানুষও দেয়, একজন মাঝিও দেয়। সেই টাকা দিয়ে সরকার চলে এবং সেই টাকা দিয়ে আমাদের পড়াশোনা করতে হয়। তো এই জন্য আমি বিশ্বাস করি যে তোমরা তোমাদের দেশের প্রতি যে দায়বদ্ধতা, এটা অব্যাহত থাকবে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নীতি, নৈতিকতা, আদর্শ। এই জন্য আমি তোমাদেরকে একটু বিশেষভাবে বলবো যে তোমরা আমাদের নীতি, নৈতিকতা, আদর্শ আমাদের থাকতে হবে। এটা আমাদেরকে মহৎ করবে, ঠিক আছে, এটা আমাদেরকে এক্সেলেন্ট মানুষ বানাবে। একটা মানুষ গতানুগতিক চাকরি করে, কিন্তু চাকরি করতে গিয়ে সে দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। যদি তার মাঝে আধ্যাত্মিকতা না থাকে, তাহলে তার টিকে থাকাটা অনেক কঠিন। একটু আগে একজন প্রশ্ন করতেছিল যে আসলে এত এত ভালো ভালো ক্যারেক্টারের মানুষজন, ভালো পড়াশোনা করে, ভালো ব্যক্তিত্ব, কিন্তু সরকারি চাকরি অথবা অন্য কোনো জায়গায় যাওয়ার পরে দুর্নীতি শুরু করে দেয়। কারণটা কি? কারণটা হচ্ছে যে তাদের মাঝে আল্লাহ ভীতিটা নাই, স্রষ্টার প্রতি যে ভয়, এটা নাই। তারা ভাবতেছে যে আমরা খাচ্ছি, আমরা অনেক বেশি সৌভাগ্যবান। এই জন্য বিগত 16 বছরে আমরা যেটা দেখলাম যে প্রায় 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। বড় বড় ব্যবসায়ীরা, তাদের একটাই কার্যক্রম,
সেটা হচ্ছে ব্যাংক থেকে কিভাবে লোন নিয়ে ঋণ খেলাফি থাকা যায় এবং সেটা দিয়ে তার প্রতিষ্ঠানগুলো চালানো যায়। আমাদের একজন মন্ত্রীর প্রায় ৫ শতাধিক বাড়ি ইউরোপের বিভিন্ন দেশে আছে, যেখানে ইউরোপের বড় বড় মানুষরা তার সারা জীবনের ইনকাম নিয়েও মানে বাড়ি ঠিকঠাক মতো করতে পারেন না, সেখানে বাংলাদেশে একজন মন্ত্রীর ৩ শতাধিক বাড়ি, প্রায় ৫০০র মতো বাড়ি পৃথিবীর বিভিন্ন দেশে ছিল। এই হলো আমাদের অবস্থা। তো এই জন্য আমি তোমাদেরকে একটু বিশেষভাবে বলবো যে তোমরাই হলো আমাদের আশার আলো। তোমাদের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবো, আমরা সে প্রত্যাশা রাখি। তোমরা হলো এমন একটি প্রজন্ম যারা জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসে এসেছো এবং আমরা একটা ক্যাম্পাস রেখে গেলাম। আমরা একসময় ক্যাম্পাসে ছিলাম, আমরা ক্যাম্পাসটা একভাবে ছিল। জুলাই বিপ্লব হয়েছে, এরপরে বিপ্লবের পরবর্তী তোমরা ক্যাম্পাসে এসেছো। তোমাদের অ্যাক্টিভিটিসের উপর অনেক কিছু নির্ভর করতেছে। তোমরা কি আগের মতোই এই ক্যাম্পাসগুলোকে চালাবা, নাকি তোমরা এখানে নতুন কিছু দিবা? আগামী 5টা বছর তোমাদের জন্য এটা অপেক্ষা করতেছে। তো আমি বিশ্বাস করি যে তোমাদের কাছ থেকে আমাদের দেশ এবং জাতি অনেক কিছু পাবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম এবং অন্যান্যদের প্রতি আন্তরিক